দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের করোনার সময়ে আয়োজন থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয়ে করোনা ও ডেঙ্গু একসাথে হলে করণীয় কি, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে কথা বলবেন বিআরবি হসপিটালসের ইন্টারনাল মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার এম এ বাশার। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি টুম্পা হাসান। ডক্টর এম এ বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের যে আলোচনার বিষয় সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, কারণ করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে এখন কিন্তু মারাত্মক রূপ ধরতে শুরু করেছে ডেঙ্গু জ্বর। চিকিৎসকরা বলছেন ইদানিং তারা এমন রোগীও পাচ্ছেন যারা একই সাথে কোভিড-19 এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সেই বিষয়ে একটু তাই আপনার কাছে জানতে চাইব, কিন্তু শুরুতে একটু জানতে চাই যে জ্বর আসলে কি, শর্ট টার্ম এবং লং টার্ম ফিভার যে আমরা প্রায় সময় শুনে থাকি, সেই দুই ধরনের ভাগ আসলে কেন করা হয় জ্বরকে? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যমুনা টেলিভিশন এবং বিআরবি কর্তৃপক্ষ সহ দর্শক শ্রোতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, সেটা হলো যে জ্বর, দুনিয়াতে এমন কোনো লোক পাওয়া যাবে না যে জ্বরে ভুগে নাই। জ্বর একসাথে যেরকম একদিকে যেরকম উপসর্গ, সেই সাথে আবার রোগী আমাদের ডাক্তারদেরও অবজারভেশন, সেই লক্ষ্যে এটা একটা লক্ষণ। এটা কোনো রোগকে ইন্ডিকেট করে না। জ্বরকে বোঝানোর জন্য আমরা সাধারণত যে জিনিসটাকে বলি যে জ্বর একটা শর্ট টার্ম ফিভার, একটা লং টার্ম ফিভার। তার আগে আমাদের জানা দরকার যে আমাদের নর্মালি বডিতে টেম্পারেচার কত থাকে। নর্মালি আমাদের বডিতে টেম্পারেচার থাকে 96 ডিগ্রি ফারেনহাইট টু 97 ডিগ্রি ফারেনহাইট। যখন একটা মানুষের বডির তাপমাত্রা যখন 100.4 ডিগ্রি ফারেনহাইটের উপর রেকর্ড হয়, তখন আমরা তাকে জ্বর বলে অভিহিত করি। এখন জ্বরের বিভিন্ন কারণ আছে। তো শর্ট টার্ম ফিভার গুলি সাধারণত দেখা যায় যে ইনফেকশাস ডিজিজের সাথে রিলেটেড, পার্টিকুলারলি ভাইরাল ফিভারের সাথে রিলেটেড। বর্তমানকালে আপনারা জানেন যে ডেঙ্গু এবং করোনা প্রকোপ অনেক বেশি। এরা মানে বাংলাদেশে আমরা করোনা এবং ডেঙ্গু অনেক সময় আমরা দেখি যে একই রোগীর মানে করোনা হওয়ার পরে আবার ডেঙ্গু, আবার করোনার সাথে ডেঙ্গু এরকম হতে পারে। সেই হিসাবে আমরা মানে জ্বর হলে আমরা চিন্তা করবো যে আইদার ইট ইজ করোনা, কোভিড-19 অথবা ডেঙ্গু ফিভার। আর সেই লক্ষ্যে আমরা চিন্তা করব যে আমরা যত দ্রুত ডায়াগনোসিস করতে পারি তত সুবিধা। আমরা প্রিভেনশনের জন্য চেষ্টা করতে পারবো এবং রোগীর ভালো চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো। সেই জন্য আমরা কতগুলি স্বাস্থ্যবিধি পালনের জন্য আমরা এমফেসিস দিয়ে থাকি। যেরকম আমরা যখন দেখবো যে একটা রোগী কোভিড-19 আক্রান্ত, তখন সাথে সাথে আমরা তাকে আইসোলেশনে নিব এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে একটা অত্যন্ত আনন্দের ব্যাপার, সেটা হলো 80% কোভিড আক্রান্ত রোগীরা কিন্তু মানে বাসায় চিকিৎসা করা সম্ভব। আমরা এখন জ্বর বলেই আতঙ্কিত হই, সেটা সঠিক মানে সেটা আসলে ঠিক না। আমাদের সচেতন হইতে হবে, আমাদের কেয়ারফুল থাকতে হবে। যেমনটি আপনি বলছিলেন যে দুটি আসলে ভাইরাল ফিভার, ডেঙ্গু এবং করোনার কথায় যদি আসি, আসলে কিভাবে আমরা বুঝবো যে ডেঙ্গু হয়েছে না করোনা হয়েছে? উপসর্গ কি কাছাকাছি নাকি পার্থক্য আছে? অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনার। সেটা হলো যে করোনা এবং ডেঙ্গু আমরা যদি ভালোভাবে যদি রোগীর ইতিহাস পর্যালোচনা করি, রোগীর সিমটম পর্যালোচনা করি, তাহলে ইজিলি এটা আইডেন্টিফাই করা যায়। যেরকম ধরেন আমাদের মানে করোনা কোভিড-19টা আরম্ভ হবে সর্দি, কতগুলি কমন সিমটমস আছে। জ্বর থাকবে, তার সাথে সর্দি কাশি থাকবে, পার্টিকুলারলি ড্রাই কফ থাকবে, শুকনা কাশি থাকবে। এটা হলো সবচেয়ে কমন সিমটমস। লেস কমন সিমটমস এর মধ্যে যেরকম অনেক সময় গ্রাম শক্তি চলে যায়, অনেক সময় স্মেল পাওয়া যায় না। তো স্মেল পাওয়া যায় না, এটা অত্যন্ত স্পেসিফিক একটা সিমটমস কোভিড-19 এর জন্য। আর অনেক সময় মানুষ খুব টায়ার্ড হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়। আরেকটা হলো যে সিরিয়াস কিছু সিমটমস আছে, যেটা নাকি রোগী পরবর্তীকালে ফুসফুস আক্রান্ত হওয়ার ফলে সে শ্বাসকষ্টে ভোগে, তার অনেক সময় অক্সিজেন স্যাচুরেশন কমে যায় এবং ব্লাড প্রেশার ফল করে। এটা সিরিয়াস সিমটমস। এই রোগীগুলিকে আমাদের
মানে 20% রোগী হসপিটালে ভর্তির বা প্রয়োজন হতে পারে, তবে আইসিইউ সাপোর্ট লাগে অনলি 5% রোগীর, এবং মর্টালিটি কিন্তু ডিপেন্ড করে যে একটা রোগীর সিরিয়াস ফর্মে যদি আসে এবং তার সাথে যদি ডায়াবেটিস, কিডনি ডিজিজ অথবা মানে হার্ট ডিজিজ থাকে, তাহলে মর্টালিটি একটু বেশি। আদারওয়াইজ মর্টালিটি হলো অনলি 2.5% বা 3%। সেই দিক দিয়ে আমাদের 100 রোগী আক্রান্ত হলে মাত্র 3% মর্টালিটি। এই জন্য আতঙ্কিত হওয়ার মানে কারণ আমরা দেখি না। আমাদের সচেতনভাবে চিকিৎসাটা নিতে হবে। ডেঙ্গুর বেলায় যেটা হবে সেটা হলো আমাদের মসকিটো বাইটের মাধ্যমে আসে, সেখানে জ্বর থাকবে এবং প্রচন্ড ব্যথা থাকবে, শরীরে প্রচন্ড ব্যথা থাকবে, সেখানে সর্দি কাশি ওরকম ভাবে হবে না। আর ওইখানে যেটা নাকি একটা স্পেসিফিক সিমটমস আছে, আইবল পেইন, চোখের মনিতে যে ব্যথা হয়, এইটা হলো মানে ডেঙ্গু ফিভারের জন্য স্পেসিফিক একটা সিমটমস। এবং ওই প্রচন্ড ব্যথা এবং টায়ার্ডনেস এটা অনেকদিন পর্যন্ত পারসিস্ট করে। হাড় মনে হয় যে ব্রেক বুন ফিভার, মানে হাড় ভেঙে গেলে যে ব্যথাটা হয়, এই ধরনের একটা ব্যথা, প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড একটা গায়ে ব্যথাও থাকবে ডেঙ্গু হলে পরে। কিন্তু দুটোই যদি আসলে একসাথে হয় সেই তখন কি অবস্থা হয় জানবো আপনার কাছ থেকে। কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড থেকে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আবারও ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড। দেখছেন আপনারা আমাদের আলোচনার বিষয় করোনা এবং ডেঙ্গু একসাথে হলে করণীয় কি। ডক্টর এম এ বাশার, আপনার কাছে এই বিষয়টি এখন জানতে চাইব যে কোনো রোগীর যদি একই সাথে এই দুটো অসুখ একসাথে বাসা বাঁধে শরীরে, তখন আসলে কি ধরনের জটিলতা হতে পারে সেই রোগীর ক্ষেত্রে? দুটোই তো ভাইরাল ফিভার। এখানে অ্যাকচুয়ালি মানে করোনা এবং ডেঙ্গু যদি একসাথে হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি চিকিৎসার একটু জটিলতা দেখা দেয়। কারণ আপনারা জানেন যে আমরা মানে করোনা কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে রক্ত তরল রাখার জন্য একটা জিনিস আমরা ব্যবহার করি, ইনজেকশন হেপারিন, মানে ফ্লেক্সিন, লো মলিকুলার হেপারিন দিই। তারপরে আমরা অরালি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি, যেটা নাকি ব্লাড মানে থিনার হিসেবে কাজ করে। সেটা কিন্তু ডেঙ্গুর বেলায় ডেঙ্গুর সাথে থাকলে দেওয়াটা ডিফিকাল্ট। এবং ডেঙ্গু জানেন যে একটা ফর্মে ডেঙ্গু অনেক সময় ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়, সেখানে তো দেওয়াই যাবে না। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস আমরা এই প্রেক্ষাপটে মনে করে দিতে যাচ্ছি যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু আমরা যে জ্বরের জন্য, ব্যথার জন্য প্যারাসিটামল আমরা ইউজ করতে পারি, কিন্তু অ্যাসপিরিন জাতীয় জিনিস আমরা কোনো সময় ব্যবহার করতে পারি না। এখন ডেঙ্গু এবং করোনা যদি একসাথে হয়, মানে এটা আসলে খুবই জটিল। এই ধরনের মানে কম্বিনেশন প্র্যাকটিক্যাল পারপাসে আমরা খুব বেশি একটা দেখি না। তবে করোনা হওয়ার পরে ডেঙ্গু হইতে পারে, বা ডেঙ্গু হওয়ার পরে করোনা আক্রান্ত হইতে পারে। দুটো একসাথে খুব রেয়ার কম্বিনেশন প্র্যাকটিক্যালি। আর ম্যানেজমেন্টের জন্য দুইটা অসুখের ম্যানেজমেন্টের জন্য আমাদের নিউট্রিশন ভালোভাবে মেনটেন করতে হবে, এবং রোগীকে আমাদের মানে পানীয় খাবার যথেষ্ট পরিমাণ দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। এবং উভয় ক্ষেত্রেই আমরা ওই জাঙ্ক ফুড গুলি অ্যাভয়েড করি, এবং আমরা মানে রোগীর অন্যান্য জিনিসের যে কম্বিনেশন, যে কোমরবিড কন্ডিশন থাকে, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হাইপারটেনশন বা অন্যান্য যে ডিজিজ গুলি থাকে, ওগুলিকে আমরা সাপোর্ট কন্ট্রোল করি। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে জানতে চাইবো আমি আরো একটু বিস্তারিত, যেহেতু আমরা বলছিলেন যে স্প্রিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না, আমরা স্টেরয়েডের কথা বারবার শুনি। সেই স্টেরয়েড নিয়ে আপনার কাছে আমার একটু জানার আগ্রহ আছে, কিন্তু একজন দর্শক এরই মাঝে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি ঢাকা বৌদ্ধমন্দির থেকে ফোন করেছিলাম। আমার নাম সাইদুল ইসলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 16 তারিখ বিকেলে জ্বর আসে, আসার পরে আমি 18 তারিখে টেস্ট করি, ডেঙ্গু হয়। এটা রিপোর্ট আসছে পজিটিভ ডেঙ্গু। তো আমার ওদিন প্রেজেন্ট ছিল 1,72,000, কালকে রিপোর্টে এটা কমে আসছে 1,54,000-তে। তো আমি নর্মালি সবকিছু খেতে পারতেছি, ভাতটা শুধু খাইতে পারতেছি না, এটা খাইলে মুখে কেমন জানি স্বাদ পাচ্ছি না। আর 4 দিন প্রচন্ড শরীর ব্যথা ছিল, মানে ব্যথায় নড়াচড়া করতে পারতাম না, এরকম অবস্থা ছিল।
আমি স্যারের কাছে জানতে চাচ্ছি আমি কখন আসলে হসপিটাল এডমিশন নিতে পারি বা নিব না আমি মানে বাসা আপনি থেকে আসলে এভাবে জানতে ট্রিটমেন্ট চাইছেন যে করব? আপনার প্লেটলেট কাউন্ট যেহেতু কমে এসেছে কিছুটা, আপনি আসলে হসপিটালে অ্যাডমিট হবেন কিনা আপনি দেখতে থাকুন। নিশ্চয়ই আমরা জানতে চাইবো ডক্টর এম এ বাশার, আপনি নিশ্চয়ই সমস্যার কথা শুনছিলেন। দর্শক ফোনে আমাদেরকে যে বললেন যে তার প্লেটলেট কাউন্ট 172 থেকে কমে এখন 154 হয়েছে। এই অবস্থায় যদিও তিনি খেতে পারছেন এবং অন্যান্য সমস্যা বোধ করছেন না, উনি কি বাসাতেই থেকে ট্রিটমেন্ট কন্টিনিউ করে যাবেন যেটা করছেন, নাকি হসপিটালে অ্যাডমিট হওয়ার দরকার আছে? আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি এই অবস্থায় আপনার বাসায় থেকেই আপনাকে প্রচুর পরিমাণে পানি সহ অন্যান্য পানীয়, স্যালাইনের পানি, ডাবের পানি সহ অন্যান্য পানীয় খাইতে হবে এবং নিউট্রিশাস ফুড গ্রহণ করতে হবে, রেস্টে থাকতে হবে। এটি আপনার জন্য দরকার। এবং আপনি হয়তো ডেইলি বা এভরি অল্টারনেট ডেতে আপনি প্লেটলেট কাউন্টটা দেখেন। প্লেটলেট কাউন্ট যখন অ্যারাউন্ড 50,000 চলে আসবে তারপরে আপনি অ্যাডমিশনের কথা চিন্তা করতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি মানে অনেক সময় দেখা যায় যে রুগীরা 20,000 30,000 কাউন্ট নিয়ে আসে। তখন অ্যাকচুয়ালি মানে একটা অ্যাডমিশনের জন্য ক্রাইটেরিয়া হলো যে যখন প্লেটলেট কাউন্ট মানে অ্যারাউন্ড 50,000 এর মতো আসে বা তার চেয়ে কম চলে আসে, অথবা হেমোরেজিক লাল লাল মানে স্পট দেখা দেয়, রেশ দেখা দেয় বডিতে, অথবা ব্লাড প্রেশারটা যখন কমে যায়, তখন মানে যাদেরকে বলা ডেঙ্গু শক সিনড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু ফিভার, তখন আমরা বলি যে অ্যাডমিশন নেওয়ার জন্য। আদারওয়াইজ এই অবস্থায় অ্যাডমিশন নেওয়ার কোনো যুক্তিকতা নাই। এখন আপনি আতঙ্কিত না হয়ে আপনি যদি নিউট্রিশাস ফুড নেন, রেস্ট নেন, দ্যাট উইল হেল্প ইউ। ধন্যবাদ আপনাকে স্যার। এই ডেঙ্গুর কথা যখন আসছিলই, প্লেটলেট কাউন্টে আপনি কথা বলছিলেন, একটু জানতে হবে যে কতদিন পর পর আসলে প্লেটলেট কাউন্টটা করা উচিত, এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে যাদের মানে করোনা হয়েছে তাদের নিশ্চয়ই বাসায় অক্সিজেন লেভেলটা আমরা মাপবো, এবং সেটা আসলে কতক্ষণ পর পর নেওয়া উচিত অক্সিমিটার দিয়ে? অ্যাকচুয়ালি প্লেটলেট কাউন্ট ওনার যেহেতু মানে 1.5 লাখের মতো আছে, সেখানে আপনি এভরি অল্টারনেট ডেতেও মাপতে পারেন। যখন এটা ক্রিটিক্যাল লেভেলে চলে আসবে, ধরেন অ্যাজ ফর এক্সাম্পল 50,000, তখন এভরিডে আমরা প্লেটলেট কাউন্টটাকে মনিটর করি যে তার প্লেটলেট এফএলএসিস দিতে হবে কিনা, প্লেটলেট কনসেন্ট্রেট দিতে হবে কিনা, বা অনেক সময় ডেঙ্গু ফিভারে রোগীরা শ্বাসকষ্ট নিয়ে আসে কারণ প্লাজমা লিকেজ হয়। লিকেজ প্রিভেন্ট করার জন্য অনেক সময় রোগীর হসপিটালে ভর্তি হতে হয়। আরেকটা জিনিস বলতেছিলেন যে স্টেরয়েড অ্যাকচুয়ালি আমরা সাধারণত ইউজ করি না, তবে কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করতে হবে টু প্রিভেন্ট দি লিকেজ অফ দি প্লাজমা, তখন ইউজ করা হয়। ধন্যবাদ আপনাকে স্যার। আমরা জানতে চাইবো যে করোনার জন্য আসলে অক্সিজেন লেভেলটা কত থাকা উচিত, কখন আমরা মাপবো, সেই বিষয়টি জানবো, কিন্তু আরেকটা বিরতির সময় হয়েছে। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে। আমরা আমাদের আলোচনায় ফিরে যেতে চাই। আমরা জানতে চাচ্ছিলাম ডক্টর এম এ বাশার আপনার কাছে যে কারো যদি করোনা হয়ে থাকে, তাকে আমরা যখন বাসায় অক্সিজেন লেভেলটা মাপবো, কতক্ষণ পরপর মাপা উচিত এবং অক্সিজেন লেভেল কত থাকা উচিত? অ্যাকচুয়ালি যখন করোনা রোগীদের শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেন লেভেল যখন মানে 90 বা 90 নিচে নেমে যায়, তখন আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করি। এবং বাসায় যখন থাকে তখন অক্সিজেন লেভেলটা আমরা দেখতে চাই যে যাতে 90, 95 বা 90 উপর থাকে বা 95 এর উপরে থাকে, সেটা ডিটারমিন করার জন্য রোগী যদি কোনো ডিসকমফোর্ট ফিল করে, সে যদি শ্বাসকষ্ট অনুভব করে, তখনই আমার মাপা দরকার। তার যদি কোনো সিমটম না থাকে তাহলে এত ফ্রিকোয়েন্টলি অক্সিজেন মাপার কোনো যৌক্তিকতা নাই। যদি রোগীর কোনো ডিসকমফোর্ট ফিল করে বা নীল হয়ে যায়, পার্টিকুলারলি যদি কোভিড আক্রান্ত রোগীর ডায়াবেটিস থাকে এবং হার্ট ডিজিজ থাকে, তখন আমরা একটু ফ্রিকোয়েন্টলি মাপতে পারি। আদারওয়াইজ একটা রোগীর যখন শ্বাসকষ্ট হবে তখনই মাপবো। আর যখন হসপিটালাইজড হবে তখন আমরা কতগুলি ডিভাইস আছে, মনিটর আছে, মনিটরে আমরা পালস রেট, ব্লাড প্রেশার এবং মানে অক্সিজেন লেভেল আমরা কন্টিনিউয়াসলি মাপতে থাকি। এবং সেই সাথে আমরা অক্সিজেনের কি ডোজ হবে সেটাও আমরা ডিটারমিন করি যে তার কি 5 লিটারে যথেষ্ট নাকি না 10 লিটার লাগবে না হাই ফ্লো অক্সিজেন লাগবে, সেটাও অলসো ডিটারমিন বাই অবজার্ভিং দি অক্সিজেন লেভেল। অক্সিজেন লেভেল অনেক সময় দেখা যায় যে যাদের নাকি ক্রনিক লাং ডিজিজ থাকে অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ থাকে, তাদের বেসিক্যালি সবসময় সুস্থ অবস্থা তো তাদের অনেকের অক্সিজেন লেভেল 90 অ্যারাউন্ড 90 থাকে, তাদের বেলায় আমরা অনেক সময় একটু লিবারেল থাকি।
আদারওয়াইজ 90 নিচে যদি হয় অবশ্যই রোগীকে হসপিটালাইজ করা দরকার, পার্টিকুলারলি যদি বয়স্ক হয়, হার্ট ডিজিজ থাকে এবং অন্যান্য কোমরবিড কন্ডিশন যদি থাকে। ধন্যবাদ আপনাকে। একটু যদি ভ্যাকসিন প্রসঙ্গে আসি, এখন করোনার ভ্যাকসিন, সেগুলো যে ভ্যাকসিনগুলো এখন দেওয়া হচ্ছে বর্তমানে, সেগুলো আসলে করোনার বিরুদ্ধে 100% প্রিভেন্টিভ কিনা? না, অ্যাকচুয়ালি মানে বিভিন্ন টাইপের ভ্যাকসিন এখন অ্যাভেলেবল, এবং আমরা রিকোয়েস্ট করব যে যে ভ্যাকসিনই অ্যাভেলেবল সব ভ্যাকসিন নেওয়া দরকার। এটা অবশ্যই একটা প্রোটেক্টিভ ইফেক্ট আছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ভ্যারাইটিস ভ্যাকসিনের মধ্যে আমরা মাইল্ড টু মডারেট যে সিভিয়ারিটি, যেরকম অ্যাস্ট্রাজেনিকা, এটা 60 to 70% ক্ষেত্রে এটা কার্যকর। আর আরেকটা হলো যে সিভিয়ার সিমটমস বা সিভিয়ার ফর্ম অফ করোনা ডিজিজ হওয়ার ক্ষেত্রে 100%, এবং মৃত্যু হারও অনেকটাই দাবি করা হয় যে 100% এটা প্রোটেকশন দেয়। তবে ভ্যাকসিন দিলেই যে আপনি একদম সুরক্ষা পেয়ে গেলেন তা না, ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আপনার মানে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, যাতে আমরা নিজে সংক্রমিত না হই এবং অন্যকেও সংক্রমিত না করি। তারপরে বিভিন্ন যেরকম মডার্না আছে, মানে তারপরে ফাইজারের কিছু ভ্যাকসিন আছে, তারপর জনসনের ভ্যাকসিন আছে। ওই ভ্যাকসিনগুলি দাবি করা হয় মাইল্ড টু মডারেট সিমটমস 90% প্রিভেন্ট করে, এবং সিভিয়ার সিমটমস অলমোস্ট 100% প্রিভেন্ট করে। আরেকটি জিনিস একটু জানতে চাইবো আপনার কাছে, যে করোনা থেকে সেরে ওঠার আসলে কতদিন পর ভ্যাকসিন নেওয়া যেতে পারে? এটা 4 to 8 উইকস পরে। 4 to 8 উইকস পরে। এবং এই ভ্যাকসিন যে নিচ্ছে, এটার কোনো কন্ট্রাইন্ডিকেশনস কি আছে বা থাকতে পারে ভ্যাকসিনের? কন্ট্রাইন্ডিকেশন বেসিক্যালি 18 বছরের উপরে সবাইকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগে একটু লিমিটেশন ছিল যে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে দেওয়া যাবে না, কিন্তু এটাও দেখা গেছে যে এটা ল্যাকটেশন এবং প্রেগন্যান্সিতেও দেওয়া যাবে। তবে যাদের নাকি মানে ভ্যাকসিন আগে অতীতে ভ্যাকসিন নেওয়ার সময় যদি কারো অ্যালার্জি থাকে, অ্যালার্জি রিঅ্যাকশনের সম্ভাবনা থাকে, তাদের জন্য সতর্কভাবে দিতে হবে। আদারওয়াইজ অথবা ইমিউনো কম্প্রোমাইজ যদি থাকে, HIV বা এরকম কোনো ডিজিজ, তাহলে সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ কোনো কন্ট্রাইন্ডিকেশন বেসিক্যালি নাই। অনেক সময় প্রশ্ন করা হয় যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ বা এই সমস্ত ইয়াতে দেওয়া যাবে কিনা। বরং তারা হাই রিস্ক পেশেন্ট, তাদেরকে বরং আগে দেওয়া দরকার, মানে দিলে এটা প্রোটেক্টিভ মেজারটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর এম এ বাশার, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।